হেই গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইড অ্যান্ড নেস্ট। আজকে যেতে চলেছি দীঘা। তো আজকে নভেম্বর মাসের 17 তারিখ 2024, দীঘা যাচ্ছি। সকালবেলায় বাড়ির থেকে বেরিয়ে পড়েছি রানাঘাট থেকে। NH-12 পাশে দাঁড়িয়েই প্রথম ভিডিওটা করছি। তো মোটর ব্লগিং সেটআপেই দেখা হচ্ছে আপনাদের সাথে। আজকে আমি 110 সিসির প্যাশন হিরো এক্সটেক নিয়ে যাচ্ছি দীঘা। যেতে গিয়ে দেখব রাস্তায় কেমন কি পরিস্থিতি, রাস্তার কি অবস্থা, সবই ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং কত টাকার কি তেল খরচা হচ্ছে এবং দীঘায় এখন কেমন ভিড় আছে, সবই তথ্য খুঁটিনাখুঁটি পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো মোটর ব্লগিং সেটআপেই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে রাস্তায়। চলুন আপনাদের আজকে ঘুরিয়ে নিয়ে আসি দীঘা। সো ফাইনালি বন্ধুরা, আমাদের দীঘা জার্নি স্টার্ট হয়ে গেল। আজকে 17/11/2024 সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে 5 কিলোমিটার চলে এসেছি। একটু বেরোতে দেরি হয়ে গেল। দীঘায় আজকে কি কি আছে না আছে সম্পূর্ণ আজকে রাস্তার সম্পূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। এখন আমি রানাঘাট থেকে বেরিয়েছি, পায়রাডাঙ্গা ঢুকছি। রাস্তায় যেতে যেতে কথা হবে কত টাকা তেল লাগলো, দীঘার হোটেল বাজেট হোটেল কি আছে না আছে, এবং রাস্তায় যেতে যেতে সুন্দর এই রাস্তার দৃশ্য আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি দীঘা। সামনেই বন্ধুরা চাকদা ফ্লাইওভার, চাকদা ঢুকে গেছি আমরা। সকালবেলা উঠে এই মোটর ব্লগিং সেট আপ করে রাত্রেবেলায় ভালো করে ঘুম হয়নি। এই সকালবেলায় যাবো করে তবুও দেরি হয়ে গেল। শীতের সকাল, উঠতে আর ইচ্ছা করছিল না, তবুও যেতে তো আমাদেরকে ডেস্টিনেশনে হবেই, তাই জোর করেই বেরিয়ে পড়লাম। এই রাইডে যাওয়ার যে কি অনুভূতি, যারা রাইড করে তারাই জানে। দীঘায় আমি বাইক চালিয়ে অনেকবারই গেছি, কিন্তু চ্যানেলে ভিডিও এই প্রথমবার আসতে চলেছে। এখন আমরা চাকদা ফ্লাইওভারের উপরে রয়েছি, আর চাকদা রানাঘাট থেকে 10 কিলোমিটার ডিস্টেন্স, 10 কিলোমিটার গাড়ি চালিয়ে ফেলেছি। শীতের সকাল, 12 নম্বর ফ্লাইওভার, বেশ 12 নম্বর জাতীয় সড়ক বেশ ভালোই ফাঁকা রয়েছে। আর আমার অপোনেন্ট সাইড দিয়ে প্রচুর রাইডাররা সব হয়তো নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে যাচ্ছে। বেশ ভালোই, তারা হয়তো রাত্রেবেলায় বেরিয়েছে, দূর থেকে আসছে। সারাদিন আজকে তারাও বাইক চালাবে, আমিও বাইক চালাবো আজকে। আমার গন্তব্য তাদের থেকে অনেকই কম। আমার গন্তব্য 250 কিলোমিটার, রানাঘাট থেকে দীঘা 250 কিলোমিটার। আর চলুন রাস্তায় নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে আসবো, যা যা দেখতে পাবো আপনাদেরকেও দেখাবো। চলুন দেখা হচ্ছে আবার। আজকের রাস্তার আমি যে রুটটা ধরবো সেই রুটটা হচ্ছে 12 নম্বর জাতীয় সড়ক ধরে আমি কল্যাণী অবধি যাব। কল্যাণী থেকে ঈশ্বরগুপ্ত সেতু হয়ে আমি দিল্লি রোড ধরে নেব। তো এই রানাঘাট থেকে 12 নম্বর জাতীয় সড়ক কল্যাণীর ওখান দিয়ে দিল্লি রোড ধরার পুরো রাস্তাটাই আপনাদের দেখাবো, এবং রাস্তার কি কন্ডিশন আছে সবই আপনাদেরকে জানাবো। তো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। চলুন ঘুরে আসি দীঘা। তো বন্ধুরা, আজকে আমাদের জার্নির প্রথম টোল প্লাজা চলে এসেছি, যেটা কল্যাণী টোল প্লাজা। এটা 12 নম্বর জাতীয় সড়কের উপরেই
অবস্থিত এই টোল প্লাজাটা এই 2-3 দিন হলে চালু হয়েছে, কিন্তু আমাদের তো বাইক, আমাদের টোল দিতে হবে না। তাহলে 12 নম্বর জাতীয় সড়কের টোল চালু হয়ে গেল। এতদিন এটা বন্ধ ছিল, সমস্ত রাইডাররাই দেখিয়েছে যে এখনো বন্ধ আছে, কিন্তু আজকে দেখলাম, আজকে 17/11/2024 কল্যাণী ঢোকার আগে যে টোল প্লাজা 12 নম্বর জাতীয় সড়কের উপরে, সেটা চালু হয়ে গেছে। এই একটা আপডেট, নতুন আপডেট আপনাদের সামনে তুলে ধরলাম। চলুন রাস্তায় যেতে যেতে আরও যা যা আপডেট পাবো সবই আপনাদের সঙ্গে তুলে ধরবো। আর এত কুয়াশা দুদিকে, বাপরে বাপ, মনে হচ্ছে আমি কল্যাণীতে নেই, মনে হচ্ছে কোনো হিল স্টেশনে চলে এসেছি। এই আমার বাদিক দিয়ে সূর্য উঠছে আস্তে আস্তে, এই সোজা রাস্তা চলে গেল কাঁচরাপাড়ার দিকে, জাগলির দিকে, সরি কাঁচরাপাড়া না, জাগলির দিকে। আর আমি যেহেতু কল্যাণী এমসের সামনে দিয়ে গিয়ে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরবো, তাই কল্যাণী এমসের সামনের রাস্তাটা ধরবো আমি। তাই আমি 12 নম্বর জাতীয় সড়ককে টাটা বাই বাই করে দিলাম। এখন আমি এমসের সামনে রাস্তাটা ধরবো। চলুন ওই রাস্তাটার মোড়ে গিয়ে আবার আপনাদের সঙ্গে কথা বলছি। সো ফাইনালি বন্ধুরা চলে এলাম কল্যাণী এমস। এখান থেকে 2 কিলোমিটার সাইনবোর্ডে দেখাচ্ছে, কল্যাণীর রাস্তাটা ধরে নিলাম। তো 12 নম্বর জাতীয় সড়ক ছেড়ে দিলাম। এবার এই রাস্তাটা ধরেই একদম কানেক্টিং করবে, এই রাস্তাটাই আমাকে কানেক্ট করবে হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে। কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে আমি ঈশ্বরগুপ্ত সেতু পার হয়ে চলে যাব দিল্লি রোডে। তো সবই তথ্য আপনাদেরকে দেব। চলুন, এখনো অবধি রাইডিংয়ের এক্সপিরিয়েন্স দুর্দান্ত, এবং আমার বাঁ দিকে দেখুন কীরকম কুয়াশা। জানি না ক্যামেরায় কতটা ক্যাপচার হচ্ছে, যেটা আগেই বন্ধুরা বলছিলাম যে আমি মনে হচ্ছে না কল্যাণীতে আছি, মনে হচ্ছে কোনো হিল স্টেশনে চলে এসেছি, এত কুয়াশা। তবে বেশ ভালোই লাগছে। দেখুন ডান দিকটা দেখুন, মনে হচ্ছে মেঘের দেশে আমি চলে এসেছি। আদারওয়াইজ রাইডিং এক্সপিরিয়েন্স এখন অবধি খুবই সুন্দর এবং খুবই দুর্দান্ত। NH-12 এর পরিস্থিতিও এখন খুব ভালো, খুব সুন্দর রাস্তা। যেটুকু কল্যাণী অবধি এলাম, এরপরে আরেকটু এগিয়ে যাওয়ার পরে জাগলির পর থেকে সিঙ্গেল ওয়ে আছে বারাসাত অবধি খানিকটা। ওই রাস্তাটা কবে তৈরি হবে জানা নেই, তবে শুনতে পাচ্ছি নাকি নতুনভাবে আবার কাজ শুরু হয়েছে। তো কাজ শুরু হলে সবারই ভালো হবে, একদম কলকাতা খুব তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যাবে। ওইটুকু রাস্তার জন্যই খুব সমস্যা হয় অ্যাকচুয়ালি। সিঙ্গেল ওয়েতে, ডবল ওয়ে থেকে সিঙ্গেল ওয়েতে নামার পরে খুবই সমস্যা হয় গাড়ি চালাতে। আর আবার যেমন সিঙ্গেল ওয়ে থেকে ডবল ওয়েতে ওঠার পরে বেশ রিল্যাক্স করে গাড়ি চালানো যায়, যে ব্যাপারটা সবাই অনুভব করতে পারেন জিনিসটা। মানে বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি আর কি। তো এখন আমি এমসের সামনের রাস্তার দিকে আছি, এমসের সামনে কল্যাণী ঢোকার রাস্তায় আছি, এবং এই রাস্তা ধরেই আমি দিল্লি রোডে উঠবো, মানে কল্যাণী এক্সপ্রেসওয়ে মারফত ঈশ্বরগুপ্ত সেতু পার হয়ে। তো ঈশ্বরগুপ্ত সেতুরও কী পরিস্থিতি, কী অবস্থা, কী কন্ডিশন, এখন সবই আপনাদের জানাবো। সঙ্গে থাকুন, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। চলে গেলাম বন্ধুরা কল্যাণী এক্সপ্রেসওয়ে। কানেক্টিং রাস্তাটা না নেওয়াই ভালো, কেননা রাস্তার অবস্থা খুব একটা ভালো নেই। রাস্তা তৈরি হচ্ছে, এবং রাস্তা তৈরি হওয়ার পরে আসাটাই ভালো। এইবার আমরা টুয়ার্ডস ডান দিকে নিয়ে নেবো ঈশ্বরগুপ্ত সেতুর দিকে, এবং সিগন্যাল খোলাই আছে। আমরা নিয়ে নিলাম ঈশ্বরগুপ্ত সেতুর দিকে। এই ঈশ্বরগুপ্ত সেতু হয়ে আমরা এবার দিল্লি রোড ধরবো। আর কল্যাণী এক্সপ্রেসওয়ে ডবল ওয়ে হয়ে গেছে, পুরোটাই সম্পূর্ণটাই কমপ্লিট প্রায়।
এই ব্রিজটা হচ্ছে কল্যাণী এবং কাঁচাপাড়ার মধ্যেখানে রেল ব্রিজ। আমরা যে ব্রিজটা পার করছি, আমার ডান দিকে হচ্ছে কল্যাণী মেন স্টেশন এবং বাঁ দিকে কাঁচাপাড়া। এবং চারিদিকের দৃশ্যটা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, খুবই সুন্দর। তো বন্ধুরা, এখনো অবধি কল্যাণী এক্সপ্রেসওয়ের এই দিকটায় কাজ এখনো শেষ হয়ে ওঠেনি এবং এই পুরো রাস্তাটার কন্ট্রাক্ট পেয়েছে এল&টি, লারসেন অ্যান্ড টার্বো। এর এল&টির ফুল ফর্ম দেখতেই পাচ্ছেন। এখনো অবধি আমার বাঁদিকে রাস্তা এখন ইনকমপ্লিট, পাশ দিয়েই যেতে হচ্ছে। সামনে আবার ঈশ্বরগুপ্ত সেতু। এই কল্যাণী এক্সপ্রেসওয়ের পুরো কন্ট্রাক্টটা এল&টি কনস্ট্রাকশন পেয়েছে এবং খুব দ্রুতগতির সঙ্গেই এরা কাজ করছে। এখন এইটুকু রাস্তাটা তৈরি করলেই হয়ে যায় কমপ্লিট, সব গাড়ি যেতে পারবে। এখন যেমন আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে ছোট গাড়ি ছাড়া এখান দিয়ে যাওয়ার রাস্তা নেই, কারণ এই যে একটা হাইট মেপে দিয়েছে, বড় গাড়ি গেলে আটকে যাবে। যখন এই বড় ডবল ওয়ে রাস্তাটা কমপ্লিট হয়ে যাবে তখন আবার সব যেতে পারবে। ঈশ্বরগুপ্ত সেতু অনেক পুরনো সেতু এবং মধ্যখানে ভেঙেও গেছিল সেতুটা, যার জন্য বড় গাড়ি যাতায়াত বন্ধ করে দিয়েছে এবং সব ছোট গাড়িরাই যায়। এই যে ত্রিবেণী যাচ্ছে, ত্রিবেণী কল্যাণী, এখান থেকে ম্যাজিক সার্ভিস চলে এবং আগে বাসও চলতো, এখন বাস পুরোপুরি বন্ধ হয়ে গেছে এই ব্রিজটা ঠিক হয়নি বলে। আবার চালু হবে যখন এই ব্রিজটা রেডি হয়ে যাবে। দুর্দান্ত ব্রিজ তৈরি করছে এবং ব্রিজটা দেখতেও খুব সুন্দর হবে আশা করা যাচ্ছে, যা কনস্ট্রাকশনের যা ভিড় দেখা যাচ্ছে আর কি। আমরা এখন হুগলি নদীর উপরে চলে এসেছি এবং কুয়াশায় বেশি দূর দেখা যাচ্ছে না। আমার ডান দিকে পড়বে মগরা, ব্রিজের নিচ দিয়ে যাওয়া যায়, আর বাঁ দিকে পড়বে ব্যান্ডেল। এই ব্রিজের নিচ দিয়েই রাস্তা, যে রাস্তার উপর দিয়ে গেলে, যে রাস্তা ধরে গেলে 10 কিলোমিটার গেলে ব্যান্ডেল চার্চে পৌঁছে যাবো। এই গঙ্গার ধারেই ব্যান্ডেল চার্চ, ইমামবাড়া, খুব সুন্দর জায়গা। এবং সামনে হংসেশ্বরী মন্দির আমি দেখতে পাচ্ছি, কিন্তু ক্যামেরায় আসছে কিনা। হংসেশ্বরী মন্দিরের 3টে চূড়া আমি দেখতে পাচ্ছি, কিন্তু ক্যামেরায় আসছে কিনা আমি জানি না। রাস্তাটা তৈরি হলে মানুষের যাতায়াতের খুবই সুবিধা হবে, এপার ওপারের একটা সুন্দর মিল তৈরি হয়ে যাবে। যদিও এই ব্রিজের মাধ্যমে সেটা আছে, এখনো বজায়, কিন্তু বড় গাড়ি যেহেতু আসতে পারে না, বড় গাড়ি মানে ট্রান্সপোর্টেশনের গাড়িগুলো যেমন আসতে পারে না, বড় বড় ট্রাক। এই দিল্লি রোড ধরতে গেলে আমাদের এখান থেকে গিয়ে একদম কলকাতা হয়ে এয়ারপোর্টের সামনে দিয়ে গিয়ে দিল্লি রোড ধরতে হয়, কিন্তু এটা হয়ে গেলে তখন আবার বেশ সুন্দর হবে। এখানে মনে হয় কিছু কিছু করে টাকা নেওয়া হয় ওই টোটোর থেকে, সব টোল প্লাজার মতন করে ড্রেস করে টাকা তুলছে। এবং এই বাদিক দিয়ে ঘুরে নিচ দিয়ে চলে গেলেই, বা বাদিক ডান দিক যেদিক দিয়ে খুশি নিচ দিয়ে চলে গেলেই আপনি আমার বাদিকে গেলে মগরা পেয়ে যাবেন, ত্রিবেণী ঘাট, এবং ডান দিকে চলে গেলে চলে যাবেন একদম সোজা ব্যান্ডেল চার্চ। আর এখান থেকে 1 কিলোমিটার গিয়ে বাদিক নিলেই আপনি চলে যাবেন হংসেশ্বরী মন্দির, যেটা চূড়াটা ঈশ্বরগুপ্ত সেতুর থেকেই দেখা যাচ্ছিল। এবার চলুন দিল্লি রোডে গিয়ে আবার আপনাদের সঙ্গে কথা বলছি। সো ফাইনালি বন্ধুরা, আমরা ডানকুনি রাস্তাটা ধরে নিলাম। এই যে দিল্লি রোডের ঘুরেই ওই যে সামনে দিয়ে দিল্লি রোড চলে যাচ্ছে, ফ্লাইওভার দিয়ে অলমোস্ট আমরা ডানকুনির রাস্তাটা ধরেই নিয়েছি। এই দিল্লি রোডে উঠে গেলাম, এবার সোজা এই রাস্তা বরাবরই চলে যাব একদম
ডানকুনির থেকে কোলাঘাট হয়ে ডানকুনি দিয়ে এই রাস্তাতে NH2 ধরেই আমাদের যেতে হবে আজকের জার্নির পুরো জার্নির মেন রাস্তাটা আমরা পেয়ে গেছি। চলুন আবার সামনে গিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। তো বন্ধুরা, চলে এসেছি ডানকুনি। এই 30 কিলোমিটারের ট্রেসটা বেশ অনেকক্ষণ ধরেই চললো। ডানকুনি এই সিগন্যালে এসে দাঁড়িয়েছি। এইবার এই রাস্তাটা ধরেই সোজা চলে যেতে হবে আমাদেরকে ইয়ের দিকে, কোলাঘাটের দিকে। এবার একটা চায়ের দোকান থেকে দাঁড়াতে হবে। সকাল থেকে বেরিয়ে এখনো অবধি চা খাইনি। আমার আবার সমস্যা হচ্ছে, এই ডানকুনি এসে চা খাবো ভাবলাম, আবার ভাবি যে ডানকুনি পৌঁছে যাওয়ার পরে আর একটু এগিয়ে যাই, গিয়ে চাটা খাবো। এই করতে করতে আমার রাস্তায় একদমই দাঁড়ানো হয় না। অ্যাকচুয়ালি রাইড করার সময় এই এত মানে গাড়ি চালাতে আর ভালো লাগে যে আর দাঁড়াতে ইচ্ছা করে না, মনে হয় আর একটু চলে যায় এই করতে করতে ডেস্টিনেশনেই পৌঁছে যাই। কিন্তু আজকে তা করবো না। আজকে আমাদের কাছে সারা দিন আছে এবং সারা দিনের মধ্যে আমরা সারা দিন কি করব সব কিছু তোমাদের সামনে তুলে ধরবো এবং চা খাবো। সামনে গিয়ে একটা দোকান পেলেই সামনেই চা খাবো এবং সেখানে গিয়েই তারপরে আবার কথা হচ্ছে। তো ফাইনালি বন্ধুরা, মুম্বাই রোড ধরে নিয়েছি এবং এই রাস্তা দিয়ে ডানকুনি পার করে এসে সোজা এসে মুম্বাই রোডটা ধরে নিলাম। 3 লেনের রাস্তা। এই রাস্তার উপরে খড়গপুর পড়বে। তা খড়গপুর তো আমরা যাবো না, তার আগে আমরা হলদিয়ার দিকে নিয়ে নেবো লেফট টার্ন সরি। আর তার আগে পড়বে হচ্ছে কোলাঘাট। এই রাস্তা মুম্বাই রোড একদম সোজা টান। এই যে কোলাঘাট এখনো 55 কিলোমিটার। মাইল ফলকে লেখা ছিল কোলাঘাট এখনো 55 কিলোমিটার। আর কোলাঘাট আসা মানেই বন্ধুরা আপনারা জানেনই যে আমরা চলে এলাম দীঘা। এখনো অবধি রাস্তার এক্সপিরিয়েন্স দুর্দান্ত, কোনো সমস্যা হয়নি। এই কল্যাণীর পরে দিল্লি রোড ওঠার পরে খানিকক্ষণ রাস্তা একটু খারাপ ছিল ডানকুনি অবধি আসার পরে, তারপরে আবার এই মুম্বাই রোড ওঠার পর থেকে তো রাস্তা দেখতে পাচ্ছি দুর্দান্ত এবং এই রাস্তাটা সবসময় দুর্দান্তই থাকে। চলুন তাহলে আবার সামনে গিয়ে চায়ের দোকানে গিয়ে কথা হচ্ছে। চলে এসেছি বন্ধুরা ধুলাগড় টোল প্লাজা। আজকে আমি যেই রুট নিয়েছি সেই রুটের দ্বিতীয় টোল এটা। তবে আমাদের টোল গুনে কোনো লাভ নেই, কারণ আমাদেরকে বাইকে কোনো টোল লাগবে না, 4 চাকা হলে টোল লাগতো। কিন্তু এই ধুলাগড় পৌঁছালাম, এটাই যা ভালো লাগে। আর বাড়ি থেকে বেরিয়ে আমার 100 কিলোমিটার রাস্তা অতিক্রম করা হয়ে গেল। সামনে এখনো অবধি চায়ের দোকান পাইনি যেখানে চা খাবো।
এই একটা পেয়েছি, এখানে চাটা খেয়ে নিই। এখানে সব রাইডাররা রয়েছে। ও ফাইনালি বন্ধুরা ধুলাগড় টোল প্লাজা পার করে এই একটা চায়ের দোকানে দাঁড়ালাম। চা পাইনি, কফি পেয়েছি, কফি দিয়ে এখন চলছে। অনেকক্ষণ, প্রায় 6:30 বাড়ির দিকে বেরিয়েছি, আর এখন সময় 9:15 টানা আসছি। কফিটাকে বেশ ভালোই লাগছে। আমার চারিপাশে প্রচুর রাইডাররা রয়েছে, যেহেতু আজকে রবিবার, সেই জন্য সানডে রাইড হয়, সেই কারণে প্রচুর লোকজন রয়েছে। চলো সামনে গিয়ে কফিটা খেয়ে বেরোবো, বেরিয়ে গিয়ে আবার কোলাঘাটে দাঁড়াবো। দেখা হচ্ছে আবার কোলাঘাটে গিয়ে। সো ফাইনালি বন্ধুরা চা খেয়ে আবার বেরিয়ে পড়লাম। আবার কোলাঘাট গিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে। চা তো খাইনি, ওটা কফি, 20 টাকা নিল, আর 20 টাকার জল নিলাম। ভালোই ছিল সকালবেলায়। অনেকক্ষণ পরে বেশ একটা 10 মিনিটের ব্রেক নিলাম 110 কিলোমিটার চালানোর পরে। তো ওইখানটায় বেশ চা কফিরই দোকান, ওই দোকানটায় বেশ দেখলাম অনেক রাইডাররাই এসে চা কফি খাচ্ছে। তো আমিও বেশিক্ষণ দাঁড়ালাম না, কারণ আমাকে দীঘা যেতে হবে। এই সমুদ্রের কাছে, সমুদ্রের টানে আসার সময় আর রাস্তায় কে কোথায় থাকলো ওইসব ভালো লাগে না। কতক্ষণে সমুদ্রের কাছে পৌঁছাবো, এবং ডেস্টিনেশন পৌঁছানোর থেকে এই যে রাস্তার সফর, এটাই সব থেকে সুন্দর লাগে আমার কাছে। আমার কাছে কেন, সবার কাছেই তাই। ডেস্টিনেশনে পৌঁছালে তো পৌঁছেই গেলাম, কিন্তু এই যে ডেস্টিনেশনে পৌঁছাচ্ছি, এই যে রাস্তায় এত অভিজ্ঞতা, এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাওয়া, এ একটা আলাদা আনন্দ। যারা রাইড করে যায় তারাই জানে এই আনন্দের মাধুর্য। তো বন্ধুরা চলুন তাহলে আবার কোলাঘাটে গিয়েই আপনাদের সঙ্গে কথা হচ্ছে। চলুন। আমি এই প্রভাবতী হিন্দু হোটেলে এসেছি। এখানে দেখি কিছু ডিম টোস্ট পাওয়া গেলে খেয়ে নেবো, নিয়ে তারপরে আবার যাত্রা শুরু করব। সকালের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেল, ডিম টোস্ট খেলাম। এই প্রভাবতী হোটেলটা অতটা ভালো না, আমি ফাঁকা বলে দাঁড়ালাম, কিন্তু নট রেকমেন্ডেড, ভালো না। তো এই যে রাস্তাটায় উঠেই বন্ধুরা, এই সামনে সোজা চলে গেল খড়গপুর, আর বাদিকে আমরা নিয়ে নেব হলদিয়া, বাদিকার রাস্তা। এই টান ঘুরেই একদম চলে যাব সোজা হলদিয়া, এবং হলদিয়া যাওয়ার আগেই নন্দকুমার পড়বে, এবং নন্দকুমার থেকে আবার ঘুরে ডান দিক নিয়ে নিতে গেলে একদম সোজা দীঘা, যেখানে আজকে আমাদের ডেস্টিনেশন। তো চলুন তাহলে আবার সামনে গিয়ে কথা হচ্ছে। চলে এসছি বন্ধুরা নন্দকুমার। এইবার এখান থেকে ডান দিক নেব, ডান দিক নিয়ে
চলে যাব দীঘার উদ্দেশ্যে। ওই কালো বাসটা আমার সামনে যেতে যাচ্ছে সেটাও কলকাতা দীঘা, ওই বাসটার পিছনেই আমাদেরকে ধরতে হবে, ধরে এই পুরো রাউন্ডটা দিয়ে একদম চলে যাব দীঘা। নন্দকুমার চলে যাচ্ছে, এখান থেকে দীঘা ৭৪ কিলোমিটার। আর দেখা যাক। বন্ধুরা, এই যে রাস্তার ধারে যে ডাবের দোকান, এ দেখেই বোঝা যায় যে আমরা দীঘার কাছাকাছি চলে এসেছি খুব। তো দীঘায় এসে একটু ডাব খাবো, সামনে দেখি একটু ছায়া থেকে দেখি রাস্তাটার। রাস্তা এখন, আমি লাস্ট জবে দীঘা রাইড করে এসেছিলাম সেখানে, তখন থেকে এখন অনেক চেঞ্জ হয়ে গেছে, রাস্তাঘাট সব কিছু অনেক চেঞ্জ হয়ে গেছে। এবং আমার ভালোও লাগছে চালাতে। আর 51 কিলোমিটার বাকি দীঘা। এখান থেকে একটা ডাব খাই। কত করে দাদা ডাব? ডাব কত করে তোমার? তো ডাব খেয়ে বন্ধুরা আবার স্টার্ট দিলাম। ডাবটা ভালোই ছিল। আবার স্টার্ট দিলাম, কাঠিতে গিয়ে আবার দাঁড়াবো, কাঠিতে গিয়ে আবার চা খাবো এক কাপ। এখান থেকে কাঠি ওই 20-22 কিলোমিটারই হবে। তো বন্ধুরা, এই সামনের এই মোড় থেকে ডান দিক নিলেই আমরা যাবো দীঘা, আর বাঁদিকে চলে গেল কাঠি। তাহলে বন্ধুরা, এই সেই রাস্তার সেই দৃশ্য, দুদিকে বড় বড় দেবদারু গাছ আর মধ্যখান দিয়ে রাস্তা। তার মানে পৌঁছেই গেলাম প্রায় দীঘা। দীঘা এখনো এখান থেকে 20 কিলোমিটার মতন বাকি, কিন্তু আজকে আমি ডাইরেক্ট দীঘা যাব না, এখান থেকে যাব তাজপুর। তাজপুর থেকে মেরিন ড্রাইভটা করে দীঘা যাব। মেরিন ড্রাইভের রাস্তা ধরে, নতুন রাস্তা ওই বানিয়েছে, ওই রাস্তাটা ধরে দীঘা যাব এবং আপনাদেরও সঙ্গে করে নিয়ে যাব, দেখাতে দেখাতে যাব। আবার তাজপুর ঢোকার গলিটাই আপনাদের সঙ্গে দেখাচ্ছি কোথায় দিয়ে তাজপুর ঢুকতে হয়। তো বন্ধুরা, এই যে ফাইনালি আমি তাজপুরের সামনে, এই যে সাইনবোর্ডে লেখা আছে 5 কিলোমিটার বাঁদিকে গেলে তাজপুর, এই আমি বাঁদিক নিয়ে নিলাম, আর সোজা 13 কিলোমিটার গেলে দীঘা। তাহলে আলটিমেটলি চলেই গেলাম। তো বন্ধুরা, এখনো অবধি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো। সামনে চেকিং আছে, দেখি আমাদেরকে আটকায় নাকি। বন্ধুরা, ফাইনালি রিচ তাজপুর বিচ।
তো বন্ধুরা দেখতেই পাচ্ছ তাজপুর মেরিন ড্রাইভ, এটাই আমার পাশে বিশাল সমুদ্র, এবং আমি এখন মেরিন ড্রাইভ দিয়ে যাচ্ছি। সকাল থেকে আসার এত ক্লান্তি সব 2 মিনিটেই শেষ হয়ে গেল সমুদ্র দেখে। জগদ্ধাত্রী পুজোর গান বাজছে। ক্যামেরায় কতটা আসছে আমি জানি না, তবে এই রোডটাকে সৈকত সুন্দরী রোড বলে। ওই যে দেখতে পাচ্ছেন এখানে কতগুলি চর বেরিয়েছে, আর এইটা কিন্তু আমাদের সমুদ্র, এবং ও পাশ দিয়ে কিছু কারখানা মতন আছে, জানি না ওগুলো কি, কিন্তু এগুলো কিন্তু সমুদ্র, আর এগুলো বন্দর। আমার যতদূর মনে হচ্ছে এগুলো বন্দর। এখানে বসার সুন্দর জায়গা করে দিয়েছে এবং জায়গাটা খুব সুন্দর। এই জায়গার নাম হচ্ছে, এই রোডটার নাম হচ্ছে সৈকত সুন্দরী রোড। বা মেরিন ড্রাইভ রোডও বলে অনেকে, কিন্তু ফলকে লেখা আছে সৈকত সুন্দরী রোড। রোডটা খুবই সুন্দর। দীঘা গেট চলে এলাম, তাহলে দীঘা গেট অ্যাকচুয়ালি ওল্ড দীঘা এন্ট্রি করে গেলাম। সো ফাইনালি বন্ধুরা রিচ ওল্ড দীঘা, সোজাসুজি সমুদ্র। আর এখন যাচ্ছি আমরা নিউ দীঘার দিকে। এই যে বন্ধুরা, এটা হচ্ছে দীঘার জগন্নাথ দেব মন্দির। পুরো এলাকাটা দিয়ে হচ্ছে, এখনো কাজ বাকি আছে, শুরু হয়নি, তবে বাইরের গেট রেডি হয়ে গেছে। দারুণ করছে। ক্যামেরায় কতটা আসছে আমি জানি না, কিন্তু খালি চোখে দারুণ লাগছে। পুরো এরিয়াটা জুড়ে এই মন্দিরটা হচ্ছে। এইটা হচ্ছে সম্ভবত মেন মন্দির হচ্ছে, একদম পুরীর জগন্নাথ দেবের মতনই দেখতে করছে, অবিকল। খুবই সুন্দর হচ্ছে। এই মন্দিরটা শুরু হলে দীঘার আকর্ষণ আরো বেড়ে যাবে। আর আমার ডান দিকে দীঘা স্টেশন, একটা বগিও রাখা আছে ট্রেনের, হচ্ছে দীঘা স্টেশন। তো বন্ধুরা ফাইনালি রুম নিয়ে নিয়েছি নিউ দীঘা জাহাজবাড়ির একদম উল্টো দিকেই, হোটেল লাহেরি ইন। এইটা হলো রুম, একটা টিভি আছে, একটা মিরর আছে, এই 3 জন আরামসে শোয়া যাবে। আর ওয়াশরুমটা এরকম, শাওয়ার আছে, কোমোড আছে, এবং একটা বেসিন আছে, মিরর আছে। তো 500 টাকায় বন্ধুরা এর থেকে ভালো রুম আর পাওয়া গেল না। দীঘায় আসলে আবার 10-20 টাকার একটা চার্জ আছে, দীঘা পরিষ্কার এবং আর একটা ডেভেলপমেন্ট, এই দিয়ে টোটাল 520 টাকা। ভালোই রুমটা। এবার সমুদ্রে যাব, সমুদ্রে গিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। সো ফাইনালি বন্ধুরা রিচ নিউ দীঘা সি বিচ। এখন দুপুর 1:45 বাজে, জল অনেকটাই ভিতরে, চলুন দেখি। দীঘা কোনো সময় অক্সিজেন নেই,
প্রচুর মানুষ চারিদিকে দেখুন। দীঘা কোনো সময় অক্সিজেন নেই। সো বন্ধুরা, দুপুর হয়ে গেছে, এখন খাওয়া দাওয়ার টাইম। লাঞ্চ করে নেব। লাঞ্চটা আজকে দুপুরে মিত্র ক্যাফে থেকে করব। তা মিত্র ক্যাফেতে এসছি, সেকেন্ড ফ্লোরের মিত্র ক্যাফে, আর নিচে আছে সেন্ট্রাল ক্যান্টিন। অনেকে সেন্ট্রাল ক্যান্টিন মিত্র ক্যাফে ভেবে খেয়ে নেয়। অ্যাকচুয়ালি মিত্র ক্যাফেটা হচ্ছে সেকেন্ড ফ্লোর, আর সেন্ট্রাল ক্যান্টিনটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে। চলুন তাহলে মিত্র ক্যাফেতে গিয়েই কথা হচ্ছে আমার সাথে। তো বন্ধুরা, এটা হচ্ছে মিত্র ক্যাফের এন্ট্রান্স। আর যাই হোক বন্ধুরা, ভাড়াটা কিন্তু রাজকীয় দিয়েছে। টেস্ট করে দেখবো একের পর এক। ভেটকি বাবাটা এখনো আসেনি। করা যাক, ডাল দিয়ে খেয়ে দিই কেমন টেস্ট চল। গরম আছে, খাওয়া দাওয়া বেশ ভালোই, গরম আছে। যেমন হয় তো বন্ধুরা, মিত্র ক্যাফে থেকে খেয়ে দিয়ে বেরোলাম। পান খাচ্ছি, যার জন্য কথা বলতে একটু অসুবিধা হচ্ছে। এই মিত্র ক্যাফে খাওয়া দাওয়ার রিভিউ বলতে টাকার শ্রাদ্ধ করা। আমাকে পটলের তরকারিটা বাসি দিয়েছে, আর পটল আলুর তরকারির মধ্যে আলু অন্য কিছুর, মানে অন্য তরকারির, তার মধ্যে পটল, একটা বাসি পটল ঢুকিয়ে দিয়েছে। মুগ ডাল যেমন হয় তেমন। ভেটকি পাতুরিটা একদম নর্মাল, পিসটা প্রচণ্ড ছোট। এর থেকে বাইরে আপনারা যারা আসবেন, বাইরে কোনো দেখে শুনে কোনো হোটেলে খাবেন, অনেক শান্তি পাবেন খেয়ে। এই মিত্র ক্যাফেতে খেতে আসবেন না, একদম রেকমেন্ডেড, একদম রেকমেন্ড করবো না, একদম না। যাচ্ছে তাই খাওয়া দাওয়া। আমি জীবনের প্রথমে এই মিত্র ক্যাফেতে খেতে আসলাম এবং এই শেষ, আর কোনোদিন আসবো না। এক্সপিরিয়েন্স করলাম, একদিন খেলাম, ভালো লাগেনি, আর আসবো না। দীঘায় খাওয়ার অনেক জায়গা আছে, সেখান থেকে খাওয়া দাওয়া করবো। আদারওয়াইজ স্টাফদের ব্যবহার ভালো, স্টাফেরা খুব সুন্দর ব্যবহার করে, কিন্তু খাবার দাবারে না আছে কোয়ালিটি, দাম অনুসারে কোনো কোয়ালিটি নেই খাবারের। গুড ইভিনিং বন্ধুরা, আজকে সকালবেলায় রানাঘাট থেকে বাইক নিয়ে দীঘা এসেছি। দীঘা এসে আপনাদের সঙ্গে সমুদ্র, কাঁচপুর বিচ সবই এক্সপ্লোর করেছি। এখন সন্ধ্যেবেলা, চা খেতে খেতে ওল্ড দীঘা দাঁড়িয়ে আছি। ওল্ড দীঘা মার্কেটটা হলো এরকম। আর এদিকে অন্ধকার হয়ে গেছে সমুদ্র, শুধু গর্জন ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। চলুন এবার বাজারের মধ্যে যাব। সকাল থেকে বেরিয়ে ওল্ড দীঘায় এসছি, বেশিক্ষণ কথা বলতে পারবো না, গান বাজছে, কপিরাইট পেরে যাব। তা এই হলো ওল্ড দীঘা। সন্ধেবেলায় ওল্ড দীঘার মতন সৌন্দর্য দীঘায় কোথাও থাকে না, সে আপনি নিউ দীঘাই বলুন, তাজপুরি বলুন, ওল্ড দীঘা সন্ধেবেলার জন্য বিখ্যাত।
এবং এইখানটাতে বিশালভাবে মার্কেট বসে এবং সবাই এসে ওল্ড দীঘায় যারাই আসে তারা কেনাকাটা করে। এবং এখানে এইটা হচ্ছে বিশ্ব বাংলা গেট এবং একটা সুন্দর পার্কের মতন করা আছে পিছনটা, দারুণ। বন্ধুরা এখানে প্রচুর মাছ ভাজা বিক্রি হচ্ছে এবং দেখতেই পারবেন আপনারা, এই যে সন্দেশ এসছি। সবার প্রথম তাজপুর এসে তাজপুর দেখলাম, তাজপুরের পরে মেরিন ড্রাইভ করে ওল্ড দীঘা দিয়ে নিউ দীঘায় গিয়েছিলাম। নিউ দীঘা বিচও আপনাদের নিয়ে গেলাম এবং নিউ দীঘা বিচে যাওয়ার পরে মিত্র ক্যাফেতে গেলাম এবং মিত্র ক্যাফের এক্সপিরিয়েন্স একদমই ভালো ছিল না। খাবার দাবার একদম ভালো, মানে খাবার দাবারের কোনো টেস্টই ছিল না, পয়সাটাই গেল, কোনো কিছু মানে বলার নেই ওখানে। ওর থেকে বাইরের মিল নেওয়া অনেক ভালো। এবং এখন সন্ধেবেলায় যেহেতু ওল্ড দীঘা ফেমাস, সবাই এসে ওল্ড দীঘায় থাকে, সেহেতু ওল্ড দীঘাও আপনাদের দেখিয়ে দিলাম। এটা হচ্ছে বিশ্ব বাংলা গেটের মধ্যে, আমি বিশ্ব বাংলা উদ্যানে আমি আছি এবং এর পিছনেই আই লাভ দীঘার সিম্বলটা আছে। এবং আর বেশি দীর্ঘায়িত করব না। ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তো একটা লাইক দেবেন, আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিতে পারেন বন্ধুদের সাথে, এবং কমেন্ট অবশ্যই করবেন কোথায় কি ঠিক করতে হবে, তাহলে আমি সেটা জানতে পারবো। কমেন্টটা করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা শ্রীবৃদ্ধি ঘটাবেন। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো স্থানে। ততদিন অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।